2000 কোটি টাকার দামি নেকলেস, যেটা রাখা ছিল 50 ফুট মাটির গভীরের এক সিকিউরড ভল্টে। আর এত সিকিউরিটি পার করে এই ভল্ট পর্যন্ত পৌঁছা কারো পক্ষেই সম্ভব না। তবে একদল দক্ষ মেয়ে সেই নেকলেসটাই চুরি করার প্ল্যান করতে থাকে, যে প্ল্যানের কারণেই আজকের গল্পটি হয়ে ওঠে সর্বোচ্চ প্রাণবন্ত। আর একটি কথা, মেয়েদের গ্রুপের মধ্যে কিন্তু একজন দক্ষ হ্যাকারও আছে, যার কারণে এই মিশন আরো বেশি এক্সাইটিং পর্যায়ে চলে যায়। এমনকি বাকি মেয়েরাও এক একজন এক এক দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে দক্ষ ছিল। তো আপনারা বুঝতে পারছেন আজকের এই গল্পটি কতটা এক্সাইটিং হতে যাচ্ছে। তাই দেরি না করে আমি গল্পটি শুরু করি, আর আপনারা এই ফাঁকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে নিন। গল্পের শুরুতে আমরা ড্যাবি নামের এই মেয়েটিকে দেখতে পারি, যে কিনা এই গল্পের মেইন চরিত্র। সে একটা চুরির কারণে 5 বছর যাবৎ জেলে ছিল, আর আজকে ছিল তার জামিনের দিন। কিন্তু এই সময় ড্যাবিকে ছাড়ার জন্য পুলিশ অনেকটাই আতঙ্কিত ছিল, কারণ ড্যাবির ভাইও ছিল নামকরা একটি চোর। সেও একসময় জেলখানাতেই ছিল, কিন্তু তার ভাইকে জামিন দেওয়ার পরেও সে আবারও চুরির ধান্দায় নেমে পড়ে। এখন সে ভাইয়েরই আপন বোন ড্যাবি যে আবারও চুরি করবে না, সেটার গ্যারান্টি আর পুলিশ কিভাবে দেবে? তো যাই হোক, জেলখানা থেকে ড্যাবি বের হওয়ার সময় পুলিশকে বলতে থাকে যে আমি আর পরবর্তীতে এসব কাজ করব না। মানে সুফি লাইফ যাকে বলে, সে পুরোপুরি একদম সুফি মেয়ে হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক পরবর্তীতে সে কতটুকু সুফি থাকে। ড্যাবি জেলখানা থেকে বের হয়ে সোজা একটি শপিং মলে ঢুকে পড়ে। সেখানকার একটি শপে ঢুকে সে দামি দামি প্রোডাক্টগুলো নিয়ে সেগুলোর প্রাইস ট্যাগ ছিঁড়ে ফেলে। এরপর এই প্রোডাক্টগুলো নিয়ে সোজা চলে যায় কাউন্টারে থাকা এই মেয়েটিকে সে বলে যে এই প্রোডাক্টগুলো সে কিছুদিন আগে কিনে নিয়ে গেছে, এখন এগুলো সে ফেরত দিতে চায়। বুঝতে পেরেছেন ড্যাবি কতটা সুফি মেয়ে? কাউন্টারে থাকা সে মেয়েটি জানায় যে এইভাবে কখনো কোনো প্রোডাক্ট ফেরত নেওয়া হয় না। আপনি তো ট্যাগ সব ছিঁড়ে ফেলেছেন, আমরা দুঃখিত, আপনি এই প্রোডাক্টগুলো বাসায় নিয়ে যান। ড্যাবি তখন বলে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় নিয়ে যাচ্ছি, কিন্তু আপনি কিছু শপিং ব্যাগ দেন, যেন এগুলো আমি ভালোভাবে প্যাক করে নিয়ে যেতে পারি। এরপর সেই শপিং ব্যাগের মধ্যে তার প্রোডাক্টগুলো রেখে সেখান থেকে সে বেরিয়ে আসে। মানে বুঝতে পারছেন, সে আমও নিয়ে এসেছে, সালাও নিয়ে এসেছে। তো যাই হোক, সেদিন কিন্তু এভাবে অনেক দামি দামি ব্র্যান্ডের কাছ থেকে অনেক কিছুই নিয়ে আসে। যাই হোক, ড্যাবি তখন চিন্তা করে বাসায় না, বরং তার একটি হোটেলে ওঠা উচিত। কে জানে তার কি প্ল্যান আছে। হোটেলে গেলেও কিন্তু ড্যাবির কাছে কোনো টাকাই ছিল না। সে প্ল্যান করতে থাকে যে কিভাবে এই হোটেলে টাকা ছাড়া থাকা যায়। ঠিক এই সময় একটি কাপল হোটেল ছেড়ে চলে যাচ্ছিল, যে কাপল ইমার্জেন্সি ফ্লাইটের কারণে চেক আউট টাইমের আগেই হোটেল ছেড়ে চলে যাচ্ছিল। ড্যাবির মাথায় তখনই বুদ্ধি চলে আসে। সে পাশে গিয়ে বসে রিসেপশনিস্টকে কল করে। সে জানায় কিছুক্ষণ আগে তার একটা ইমার্জেন্সি ফ্লাইট ছিল, যার কারণে সে চেক আউটের আগেই বের হয়ে এসেছে, কিন্তু এখন সে ফ্লাইটটি ক্যান্সেল হয়ে গেছে। তাই সে চাচ্ছে যে সে আবারও তার রুমে ফিরে যাবে। হোটেল কর্তৃপক্ষ তখন তার কথায় রাজি হয়ে যায়। ড্যাবি তখন সোজা সেই কাপলের রুমটিতে ঢুকে পড়ে, অর্থাৎ যে কাপলটি এই হোটেলের রুমটি কিছুক্ষণ আগে রেন্টে নিয়েছিল। আর এই রুমের ভাড়া তো সেই কাপল অনেক আগে দিয়ে গেছে, যার কারণে ড্যাবি 5 স্টার হোটেলে এবার ফ্রি থাকতে যাচ্ছে। মানে ড্যাবি জিনিসটা না পুরাই 2 নাম্বার। এরপর সিনটি শিফট হয়। আমরা লিউ নামের এই মেয়েটিকে দেখতে পারি, যে একটা সময় ড্যাবির পার্টনার ছিল, মানে ড্যাবির চুরির জগতের পার্টনার। কিন্তু ড্যাবি যখন জেলে যায় তখন সে একটা বার খুলে বসে। তো যাই হোক, লিওর ফোনে একটি মেসেজ চলে আসে, যেটা ড্যাবি দিয়েছিল। ড্যাবি জানায় যে সে তার সাথে দেখা করতে চাচ্ছে। অন্যদিকে ড্যাবি তার ভাইয়ের কবরের পাশে গিয়ে বসে, আর এই দৃশ্যতে বোঝাই যাচ্ছিল যে তার ভাই অলরেডি মারা গেছে। ড্যাবি তার ভাই ড্যানিয়েলকে অনেক বেশি ভালোবাসতো। এই পৃথিবীতে ড্যাবির কিন্তু তার ভাই ছাড়া আর কেউই ছিল না। আর এ সময় একটি বয়স্ক লোক ড্যাবির সাথে সেখানে দেখা করতে আসে, আর এই বয়স্ক লোকটা তার ভাই অর্থাৎ ড্যানিয়েলের পার্টনার ছিল। তাদের দুজনের কথা চলাকালীন অবস্থায় লিউ সেখানে পৌঁছে যায়। তারা দুজন মিলে রাস্তায় বেরিয়ে পড়ে। ড্যাবি জানায় এবার তার কাছে অনেক বড় একটা প্ল্যান আছে। এই প্ল্যানটা যদি তারা এক্সিকিউট করতে পারে, তাহলে এরপর থেকে তারা আর কোনোভাবেই এ ধরনের কাজ করবে না। আর এই প্ল্যানটি ছিল তাদের জীবনের সর্বোচ্চ প্ল্যান। লিউ জিজ্ঞাসা করে, কি ধরনের প্ল্যান করছো তুমি? ড্যাবি তখন তার ফোন থেকে একটি ছবি বের করে দেখায়, যেটা ছিল একটা নেকলেসের। এই নেকলেসটি ছিল কার্টিয়ার ব্র্যান্ডের। এই নেকলেসটির নাম ছিল টুসেন্ট। আর এই নেকলেসটির মার্কেট প্রাইস প্রায় $150 মিলিয়ন। মানে বুঝতেই পারছেন যে আমাদের দেশের প্রায় 2000 কোটি টাকার সমান। আর এই নেকলেসটা চুরি করাই ছিল তার পরবর্তী প্ল্যান। এই কথা শুনে লিও অনেকটাই চমকে ওঠে, কারণ এটা চুরি করা কোনোভাবেই সম্ভব না। মূলত এই নেকলেসটি কার্টিয়ার ব্র্যান্ড প্রায় 50 ফুট মাটির গভীরে একটি দামি ভল্টে রেখে দিয়েছে, যে ভল্ট পর্যন্ত পৌঁছানো সাধারণ কোনো মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। ড্যাবি তখন বলে, এই নেকলেসটি কিন্তু আমাদের চুরি করতে হবে না, বরং এই নেকলেসটি নিজে থেকে এসে তাদের হাতে ধরা দেবে। লিউ তার কোনো কথাই বুঝতে পারছিল না, কিন্তু লিউ পুরোপুরি ড্যাবিকে বিশ্বাস করত, কারণ সে ছিল তার সবচেয়ে বিশ্বস্ত পার্টনার। তাই ড্যাবিকে সে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর দিন ড্যাবি তার এক্স বয়ফ্রেন্ড ক্লাউডের আর্ট গ্যালারিতে চলে যায়। ক্লাউড এই সময় ড্যাবিকে দেখে অনেকটাই চমকে ওঠে। ড্যাবি তখন একটি প্লাস্টিকের ছুরি দেখিয়ে ক্লাউডকে ভয় দেখায় এবং তারপর সেখান থেকে সে চলে আসে।
ড্যাবি কেন ক্লাউডের সাথে এমন ব্যবহার করলো সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো যাই হোক, ড্যাবি এরপর লিওকে নিয়ে সেই মিউজিয়ামে চলে যায়, যে মিউজিয়াম থেকে তারা সেই নেকলেসটাকে চুরি করতে চাচ্ছে। লিও অবশ্য সেখানকার পরিস্থিতি দেখে অনেকটাই ঘাবড়ে যায়, কারণ সে বিল্ডিং এর সিকিউরিটি ছিল একদম কড়া লেভেলের। আর এমন সিকিউরিটির মধ্যে দিয়ে সেই নেকলেসটি চুরি করতে গেলে তাদের অনেক টাকা বা লোকের দরকার। কিন্তু এত লোকজন বা টাকা তারা কিভাবে পাবে? যদিও তাদের কাছে কোনো টাকা নেই, তবে মাস্টার লেভেলের বুদ্ধি কিন্তু ঠিকই আছে। তারা চিন্তা করে খুবই কম টাকায় অল্প কিছু মানুষ নিয়ে এই চুরিটা তারা কমপ্লিট করবে। লিউ ড্যাবিকে বলে, তোমার প্ল্যানিংটা সম্পর্কে কি আমি জানতে পারি? ড্যাবি তখন লিউকে নিয়ে একটি প্রেস কনফারেন্সে চলে যায়। আর এই প্রেস কনফারেন্স ছিল শুধুমাত্র একটি নায়িকাকে কেন্দ্র করে, যে ছিল অত্যন্ত ফেমাস এবং তার নাম ডেফিনি। এ সময় একটা মেয়ে রিপোর্টার ডেফিনিকে জিজ্ঞাসা করে সে এবারের মেট গালায় কোন ডিজাইনারের আউটফিট পরবে। ডেফিনি জানায় সে এখনো পর্যন্ত সেটা সিলেক্ট করতে পারেনি। ডেফিনির এই কথা শুনে লিও বুঝে যায় যে ড্যাবি এবার ডেফিনির ডিজাইনারকে টার্গেট করতে যাচ্ছে। যদিও এই মুহূর্তে ড্যাবি লিওকে পুরোপুরি প্ল্যানিং এর কোনো কিছুই জানায়নি। এখন বলি মেট গালা বিষয়টা কি। আসলেও মেট গালা ছিল এমন একটা ইভেন্ট যেখানে পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা একত্রিত হয়। প্রত্যেক বছর মেট গালায় একটা বিশেষ থিম ব্যবহার করা হয়, যে থিমের উপর ভিত্তি করে সেখানে থাকা প্রত্যেকটা সেলিব্রিটি বিভিন্ন প্রকার পোশাক পরে সেখানে চলে আসে। মেট গালায় এবারের থিম ছিল ইউরোপিয়ান রয়্যালিটি, আর এই থিমটাকেই এবার ড্যাবি কাজে লাগাতে চাচ্ছে। তো যাই হোক, ডেফিনি এবার ভালো একটি ডিজাইনার খুঁজতে শুরু করে। তারা এবার রোজ নামের একটি ডিজাইনারের সন্ধান পায়। রোজ নামের এই মেয়েটি একটা সময় নাম করা ডিজাইনার ছিল, কিন্তু দিন দিন তার এই খ্যাতি একদম আকাশ থেকে মাটিতে পড়েছে, কারণ সে বারবার পুরাতন দিনের ড্রেসগুলোকে নিয়ে চিন্তা করত। এবার সে তার ডিজাইনগুলোকে সবার সামনে নিয়ে আসার জন্য অনেকগুলো টাকা খরচ করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। প্রোগ্রামে উপস্থিত কেউই তার কোনো ডিজাইন ভালোভাবে পছন্দই করছিল না, যার কারণে খুবই মন খারাপ করে একটি কোনায় বসে ড্রিঙ্কস করতে থাকে সে। এই সময় তার মাথায় অনেক চিন্তা ঘুরতে থাকে, কারণ এই প্রোগ্রামগুলোতে যত টাকা খরচ হয়েছে সেগুলো তার লোন করতে হয়েছিল, কিন্তু সেই লোনের টাকাগুলো সে পরিশোধ করতে না পারায় ব্যাংক তার পাসপোর্ট জব্দ করে নেয়। উদ্দেশ্য একটাই, রোজ যেন কোনো সময় দেশের বাইরে পালিয়ে যেতে না পারে। তো যাই হোক, এ সময় ড্যাবি এবং লিউ তার সামনে উপস্থিত হয়। তারা এমনভাবে রোজের সাথে কথা বলতে থাকে যেন জনম জনমে চেনা। মানে রোজকে এবার তারা বন্ধু বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। রোজ যখন বুঝতে পারে যে ড্যাবি এবং লিউ অনেক ফ্রেন্ডলি, যার কারণে তার নিজের জীবনের অনেক কষ্টই তাদের সাথে শেয়ার করতে থাকে। ড্যাবি এবং লিউ তখন তাকে জানায় যে তার এই কষ্টগুলোকে তারা যে কোনো সময় দূর করতে পারবে, আর এটা করতে চাইলে তাদের হয়ে রোজের কাজ করতে হবে। রোজ জানতে চায় যে সে কি কাজ করবে। ড্যাবি এবং লিউ তখন রোজকে সোজা বাসায় নিয়ে গিয়ে ডেফিনির ছবি দেখায়, অর্থাৎ সেই হিরোইনের ছবি দেখায়। দেখিয়ে বলে ডেফিনের জন্য মেট গালার একটি কস্টিউম ডিজাইন করতে হবে তোমার। যেটা শুনে রোজ একদমই অবাক হয়ে যায়, আর অবাক না হওয়ারই বাকি আছে। যেখানে টাকা খরচ করে প্রোগ্রাম করার পরেও তার ডিজাইন কারো পছন্দ হলো না, সেখানে কিনা গালার প্রোগ্রামে ডেফিনির জন্য একটি কস্টিউম ডিজাইন করতে হবে তার, মানে মেঘনা চাইতে বৃষ্টি আর কি। তবে রোজ তখন জানতে চায় যে আমার মতো ফ্লপ ডিজাইনারের কস্টিউম ডেফিনের মতো একটি ফেমাস হিরোইন কেন পড়তে যাবে। আর এ সময় ড্যাবি এবং লিউ তাদের সকল প্ল্যানিংই তার কাছে খুলে বলে। আসলে টুসেন নামে সে নেকলেসটি কার্টিয়ার ব্র্যান্ড একসময় রানীর কাছে বিক্রি করেছিল। রানী মারা যাওয়ার পর সেই নেকলেসটি কার্টিয়ার ব্র্যান্ড আবারও সেখান থেকে কিনে নেয়। এমনকি এই নেকলেসটি অত্যন্ত দামি বলে তারা 50 ফিট মাটির নিচে একটি ভল্টের ভিতরে এটা রেখে দেয়। এরপর কার্টিয়ার ব্র্যান্ড মহামূল্যবান সেই নেকলেসটি কোনোভাবেই মানুষের সামনে আর প্রদর্শন করেনি। তবে এবার মেট গলার মেইন থিমই ছিল ইউরোপিয়ান রাজকীয়তা, যার কারণে ড্যাবি চিন্তা করতে থাকে যে অবশ্যই ডেফিনিকে এই নেকলেসটি পরানোর ব্যবস্থা করতে হবে সেই প্রোগ্রামের দিনে, যার কারণে কার্টিয়ার ব্র্যান্ডের একটি ভালো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। মাঝখান থেকে খুবই সূক্ষ্ম কৌশলে সে নেকলেসটি সেদিন তারা ডেফিনির গলা থেকে নিয়ে নেবে। মানে এই নেকলেসটি চুরি করার জন্য তাদের 50 ফিট মাটির গভীরে আর যেতে হলো না। তো যাই হোক, রোজ এসব কথা শুনে অনেকটাই উদ্বিগ্ন হয়ে যায়। পাশাপাশি এই প্ল্যানটা তার কাছে খুবই ভালোও লাগে, কারণ প্ল্যানটাতে একবার সাকসেসফুল হতে পারলে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। শেষ পর্যন্ত রোজ তাদের কথায় রাজি হয়ে যায়, কারণ অনেক টাকার ঋণও তো তারা পরিশোধ করতে হবে। এরপর তারা তিনজন মিলে ভাবতে থাকে তাদের জন্য আরো অনেক লোক দরকার। সবার প্রথমে দরকার একটা এক্সপার্ট হ্যাকার, যে কিনা সবসময় সকল প্রকার সিকিউরিটি হ্যাক করে অনেক তথ্যই তাদেরকে দিতে পারবে। তাছাড়া এত এত সিকিউরিটি এরিয়া ভেদ করে কোনোভাবেই সে নেকলেস নিয়ে আসা সম্ভব না। তাই ড্যাবি একটা হ্যাকার বের করার দায়িত্বটা লিওর উপর ছেড়ে দিয়ে সোজা আনিতার সাথে দেখা করতে যায়। আনিতে নামের এই মেয়েটি কিন্তু একসময় ড্যানিয়েলের পার্টনার ছিল, তবে এখন সে একটি জুয়েলারিতে কাজ করে। ড্যাবি আনিতাকে তার সকল প্ল্যানিংই খুলে বলে এবং বলে একটি নেকলেস ভেঙে ছোট ছোট নেকলেস তৈরি করতে তার কত সময় লাগবে। আনিতা জানায় বেশ কয়েক ঘন্টা লাগবে, এমন হতে পারে পুরো দিন লেগে যেতে পারে। কিন্তু ড্যাবি তখন তাকে 200 কোটি টাকার অফার করে বসে। ব্যাস, অনিতার সঙ্গে সঙ্গে বলে ফেলে যে খুব একটা সময় লাগবে না। মানে বাটপাড়ের উপর বাটপাড়ি যাকে বলে, আর এদের কপালে মেলেও এমন ধরনের মানুষ। যাই হোক, ড্যাবি অনিতার সাথে কথা পাকাপোক্ত করে সে বাসায় ফিরে আসে। এতক্ষণে লিও একটি 9 বল নামের হ্যাকার খুঁজে পেয়েছে। মানে নামটা কতটা অদ্ভুত, 9 বল। কি আপনাদের কাছেও কি এই নামটা কেমন কেমন মনে হচ্ছে না? আসলেও সে একজন হ্যাকার ছিল, যার কারণে সে তার আসল নাম লুকিয়ে এই নামটা ছদ্মনাম হিসেবে রেখেছিল।
সিনটি শিফট হয়। ড্যাবির কথা মতো রোজ চলে যায় একটি ফেমাস হিরোইনের সাথে কথা বলতে। ড্যাবি আগে থেকেই সেই হিরোইনের সাথে রোজের দেখা করার ব্যবস্থা করে রেখেছিল। ড্যাবি রোজকে বলেছিল যে কোনোভাবে হোক সে নায়িকার হাত একবার হলেও ধরতে হবে। রোজ ড্যাবির কথা মতো সে নায়িকার হাত ধরে বসে। আর এ সময় দূর থেকে ড্যাবি সেই ছবিটি তুলে নেয়। আর ওই ছবি দেখে মনে হচ্ছিল সে নায়িকাটা যেন রোজের হাত ধরে তার প্রশংসা করছে। এরপর ড্যাবি একটি নিউজ পেপারে সেটা পাবলিশ করে দেয়। আর এই নিউজটি ডেফিনির চোখে পড়ে। এখানে আর্টিকেলগুলো এমনভাবে লেখা ছিল যেন রোজের ডিজাইন করা কস্টিউম পরার জন্য অনেক বড় বড় হিরোইন লাইন ধরে থাকে, যেটা দেখে ডেফিনেটলি ইমপ্রেসড হয়ে যায়। এমনকি সে রোজকে নিজের ডেকে তাকে তার কস্টিউম ডিজাইন করার জন্য আহ্বান করে। আর এভাবে সেই গ্রুপের প্রথম প্ল্যানিং সাকসেসফুল হয়ে যায়। তবে এখনও কিন্তু অনেক কাজ পড়ে আছে। আর সেই কাজগুলো কমপ্লিট করার জন্য তাদের দরকার ছিল এক্সপার্ট চোর। যদিও প্রথম থেকে আমরা বুঝে আসছি যে এখানে থাকা সবাই চোর, কিন্তু তারা এমন একটা এক্সপার্ট চোরকে খুঁজছে যে কিনা খুব সহজে মানুষের জিনিসপত্র গায়েব করে দিতে পারবে, কিন্তু কোনো মানুষ কোনো কিছু বুঝতেই পারবে না। মানে চুরি করবে কিন্তু কোনো ফুটপ্রিন্ট থাকা যাবে না। বলতে না বলতে তারা রাস্তার পাশে এমনই একটা মেয়ের সন্ধান পায়। আর এই মেয়েটার নাম কনস্ট্যান্স। এই মেয়েটি পথে পথে জাদু দেখাতো। আশেপাশে ভিড় হলে সে মানুষের জিনিসপত্র মেরে দিত। কিন্তু মজার ব্যাপার হলো, ছোটবেলা থেকে এই কাজ করলেও সে আজও পর্যন্ত কোনোদিন ধরা পড়েনি। মানে পারফেক্ট চুন্নি যাকে বলে আর কি। তো এবার ড্যাবি কিন্তু তাকেই সিলেক্ট করে। ড্যাবি নিজের প্ল্যান তার সাথে শেয়ার করে। আর এই প্ল্যানিং কমপ্লিট করার পর সে যে পরিমাণ টাকা পাবে সেটার অ্যামাউন্ট শুনে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপরে ড্যাবি তার পুরনো পার্টনার ট্যামির সাথে দেখা করতে যায়। ট্যামি বলে সে চুরির কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু ড্যাবির চোখ ফাঁকি দেওয়া কিন্তু এতটাও সহজ না, কারণ ট্যামি সেই শপে চুরি করা জিনিসপত্র দিয়ে ভর্তি। ট্যামি তখন তাকে বলে যে সে এখন সংসার করছে, যার কারণে তার পক্ষে আর কোনোভাবেই তাকে সহযোগিতা করা সম্ভব না। কিন্তু ড্যাবি যখন পুরো প্ল্যানটা সম্পর্কে জানায় তখন সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে যায়, কারণ এমন ধরনের চুরির সাথে সে যদি ইনভলভ নাই হতে পারে তাহলে তার পুরো চোর জীবন বৃথা। আর টাকার পরিমাণ তো একদমই আকাশ সমান। শেষে দেখা যায় ড্যাবি সবাইকে একত্রিত করেছে। ড্যাবি একে একে সবাইকে সবার কাজ বুঝিয়ে দিতে থাকে। তবে তারা নেকলেসটা যখন চুরি করার প্ল্যান করতে থাকে তখন আমরা দেখতে পারি সে টিমে ছিল মাত্র 7 জন, কিন্তু তাদের টিমে থাকার কথা ছিল মোট 8 জন। আর একজন তাহলে কোথায়? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে কিন্তু বড় একটি রহস্য লুকিয়ে আছে, যেটা এখন না জেনে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো যাক, এই সময় তাদের সেই পাকাপোক্ত প্ল্যানটা দাঁড়ায় এরকম। মিড গালার প্রোগ্রামে ডেফিনি অবশ্যই সেই নেকলেসটি পরে যাবে। আর এই নেকলেসটি ডেফিনিকে পরানোর জন্য উৎসাহিত করবে রোজ নিজেই। 9 বল নামের সেই হ্যাকারের কাজ থাকবে সেখানকার সিসি ক্যামেরাগুলোকে হ্যাক করে নেওয়া, যেন ক্যামেরার ফুটেজ অনুযায়ী সে সকল প্রকার ইনফরমেশন তাদের মধ্যে সরবরাহ করতে পারে। অন্যদিকে কনস্ট্যান্সের একটাই কাজ ছিল, সেটা হলো ডেফিনের গলা থেকে সেই নেকলেসটি গায়েব করে দেওয়া। অন্যদিকে ট্যামির কাজ ছিল এই পুরো মিশনটাকে ভালোভাবে ম্যানেজ করা। অন্যদিকে লিউয়ের কাজ ছিল এই নেকলেসটা যে কোনোভাবে হোক বিক্রি করা। এখন প্রশ্ন আসে যে ড্যাবি কি করবে? ড্যাবি আসলেও সরাসরি কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হতে পারছিল না, কারণ সে তো কিছুদিন আগে জেল থেকে বেরিয়েছে। পুলিশ তাকে যেখানেই দেখতে পারবে অবশ্যই সন্দেহবশত তার পিছু লাগবে। তাই তার কাজ হচ্ছে আড়াল থেকে সবাইকে সহযোগিতা করা। তো যাই হোক, এরপর তারা যার যার কাজে নেমে পড়ে। প্রথম কাজ হচ্ছে ডেফিনিকে অবশ্যই সেই নেকলেসটা পরার জন্য উৎসাহিত করা। আর এসব দায়িত্ব ছিল তো রোজের। রোজও আদা জল খেয়ে নেমে পড়ে। বারবার সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে নেকলেসটা অবশ্যই যেন সে পরে। ডেফিনে অবশ্য এই মূল্যবান নেকলেসটি পরার জন্য অনেকটাই টেনশনাল ছিল, কিন্তু রোজ তো নাসর বান্দা, সে তাকে যে কোনোভাবেই হোক রাজি করে ফেলে। আর রাজি করার জন্য শেষ পর্যন্ত সে ওভার অ্যাক্টিং করতে শুরু করে। ডেফিনি এ সময় তার ওভার অ্যাক্টিং কোনোভাবে ওভারলুক করে যায়, তবে সে নেকলেসটি পরার জন্য রাজিও হয়ে যায়। এরপর ড্যাবির কথা মতো সে আনিতাকে নিয়ে কার্ডিয়ার ব্র্যান্ডের মেইন শোরুমে চলে যায়। তাদের মেইন উদ্দেশ্য ছিল এই নেকলেসটার কপি তৈরি করা। আর কপি করার পেছনের মেইন কারণ তো আপনারা বুঝতে পারছেন। তারা সুযোগ পাওয়া মাত্র আসল নেকলেসটার সাথে নকল নেকলেসটা পরিবর্তন করে নেবে। এটা করার জন্য সেই নেকলেসটার 3D একটা পিকচার তাদের দরকার ছিল। আর আমি তো আগেই বলেছি, এটা কোনোভাবেই সে ব্র্যান্ড কাউকে দেখায়নি, এমনকি অনলাইন মাধ্যমেও এটার কোনো ছবি ছিল না, যার কারণে নেট থেকে সেই পিকচারটি তারা কোনোভাবেই কালেকশন করতে পারছিল না। আর এই কারণেই তারা সামনাসামনি এই নেকলেসটি দেখার জন্য যায়। তো যাই হোক, তারা সেখানে যাওয়ার পর কার্ডিয়ার ব্র্যান্ডের লোকজন তাদেরকে বেস্ট ডিজাইন দেখাতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই সেখানকার কোনো ডিজাইনই পছন্দ করে না, কারণ তাদের উদ্দেশ্য তো আপনারা বুঝতেই পারছেন। তারা বারবার 2 সেন্ট দেখার জন্য জোর দিতে থাকে। এরপর সেলসম্যান বাধ্য হয়ে তাদেরকে ম্যানেজারের কাছে নিয়ে যায়, কিন্তু ম্যানেজার কোনোভাবেই তাদের কথায় পাত্তা দিচ্ছিল না। নেকলেসটি তারা কোনোভাবেই সেখান থেকে নিয়ে আসবে না। তখন রোজ তার ব্রেন ওয়াশ করা শুরু করে। সে ম্যানেজারকে বলতে থাকে, দিন দিন আপনাদের এই ব্র্যান্ডের নাম অনেকটাই কমে যাচ্ছে, আর এভাবে যদি চলতে থাকে তাহলে আপনাদের ব্র্যান্ডের নাম মানুষ শেষ পর্যন্ত ভুলেই যাবে। কিন্তু একবার ভাবুন, যদি আপনাদের 2 সেন্ট নামের সেই নেকলেসটা ডেফিনির গলায় মানুষের সামনে প্রদর্শন করানো হয়, তাহলে অবশ্যই আপনাদের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাবে। মানুষ আবারও কার্ডিয়ার ব্র্যান্ডের নাম স্মরণ করতে থাকবে, কারণ প্রত্যেকটা মানুষের কাছে তাদের ব্র্যান্ডের জনপ্রিয়তা সবচেয়ে বড়। রোজের কথা শুনে ম্যানেজার বুঝতে পারে যে হ্যাঁ, লজিক আছে, তাই সে এবার তাদের দুজনকে নিয়ে আন্ডারগ্রাউন্ডের দিকে রওনা হয়।
বক্স থেকে সে নেকলেসটি খুলে দেওয়া মাত্র রোজ একটি বিশেষ চশমার মাধ্যমে সে নেকলেসটি দেখতে থাকে। কিন্তু তার চোখে পড়া সেই চশমাটি কিন্তু স্বাভাবিক কোনো চশমা ছিল না। সেটাতে ক্যামেরা ইনস্টল করা ছিল, যেটার মাধ্যমে খুব সহজেই সেই বস্তুর 3D পিকচার তৈরি করা সম্ভব। কিন্তু এখানে আরেকটি সমস্যা দেখা দেয়। যেহেতু তারা 50 ফিট মাটির নিচে চলে গেছে, সেহেতু সেই চশমার সিগন্যাল কোনোভাবেই তারা পাচ্ছিল না। আর এমন হলে তো তারা সেখানকার ডিজাইন কোনোভাবেই নিয়ে ফিরতে পারবে না। আনিতা তখন জানায়, যেহেতু এই নেকলেসটা দিনের আলোতে প্রদর্শন করা হবে, সেহেতু এই নেকলেসটা তাদের অবশ্যই দিনের আলোতে দেখা উচিত। আর দিনের আলোতেই তারা এই নেকলেসটার আসল সৌন্দর্য দেখতে পারবে। ম্যানেজারও তখন বোকার মতো রাজি হয়ে যায়। এরপর নেকলেসটি বাইরে নিয়ে আসার পর রোজ একটি সুযোগ পেয়ে যায়, কারণ তার চশমা তখন 9 বলের ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে যায়। সে বিভিন্ন অ্যাঙ্গেলে সে নেকলেসটা দেখতে থাকে। তার এমন অদ্ভুত আচরণ দেখে সেখানে থাকা ম্যানেজারও অনেকটা চিন্তায় পড়ে যায়। মানে সে তখন ভাবতে থাকে যে এভাবে কেউ কোনো কিছু দেখে নাকি, আর দেখবেই না কেন। তাদের উদ্দেশ্য তো এটা 3D পিকচার তৈরি করা, যেটার মাধ্যমে এটার নকল তারা তৈরি করবে। অন্যদিকে কনস্ট্যান্ট সে মিউজিয়ামে চলে যায়। একটা ক্লিনারের আইডি চুরি করে সেটা 9 বলকে সে দিয়ে দেয়। 9 বল সেই কার্ডটা নিয়ে সোজা চলে যায় কনফারেন্স রুমে, যে সময় সেখানে সিকিউরিটি সিস্টেম নিয়ে মিটিং চলছিল। 9 বল তখন সবাইকে দেখায় সে ডাস্টবিন পরিষ্কার করতে এসেছে, কিন্তু এই ফাঁকে সেখানে একটি স্পিকার সে ইনস্টল করে আসে। আর ইনস্টল করা এই ডিভাইসের মাধ্যমে তারা জানতে পারে যে মেট গালার উপলক্ষে তারা সিকিউরিটি সিস্টেমটাকে চেঞ্জ করতে চাচ্ছে। যেটা শুনে তারা খুশি হয়ে যায়, কারণ সেই সিস্টেম আপডেটের সময় তারা খুব সহজেই সেই সিকিউরিটিকে ভাঙতে পারবে, অর্থাৎ খুব সহজেই সেটাকে তারা হ্যাক করে ফেলতে পারবে। সেদিন রাতে 9 বল সেই কোম্পানির সিকিউরিটি সিস্টেমের একজন ব্যক্তির সকল প্রকার ইনফরমেশন সোশ্যাল মিডিয়া থেকে বের করে নেয়, যেখানে দেখা যাচ্ছিল সেই ব্যক্তির আইডি ভর্তি শুধু কুকুরের সাথে ছবি। 9 বল সহজেই বুঝে যায় যে এই লোকটা কুকুর খুবই পছন্দ করে। এরপর সে কুকুরের জন্য একটা ফেক সাইট তৈরি করে, আর মালওয়্যার ভর্তি এই লিঙ্ক সে ব্যক্তিকে সে পাঠিয়ে দেয়। এরপর সে লোকটি এই লিঙ্কে ক্লিক করে বসে, আর এটাই ছিল তার জন্য সবচেয়ে বড় ভুল, কারণ এই চান্সে 9 বল তার ডিভাইসের সবকিছুই হ্যাক করে ফেলে। তো যাই হোক, 9 বল তখন সে ব্যক্তির কম্পিউটার থেকে মেট গালার সিকিউরিটি সিস্টেম আপডেট করে নেয়। সে পাশাপাশি এটাও জানতে পারে যে কোথায় কোন ক্যামেরা ইনস্টল করা হয়েছে। এ সময় তারা লক্ষ্য করে মিউজিয়ামের প্রত্যেকটা কোনায় কোনায় ক্যামেরা বসানো হয়েছে। এমনকি এই ক্যামেরা অ্যাঙ্গেল দেখে তারা বুঝতে পারে যে এই ক্যামেরাগুলোকে স্কিপ করে তারা কোনোভাবেই চলতে পারবে না। তারা সবাই মনে করেছিল আশ্রমের আশেপাশে হয়তো কোনো ক্যামেরা থাকবে না, কিন্তু তারা সবকিছু উল্টো পাল্টা দেখতে পারে। আসলে কোনো জায়গায় তারা ক্যামেরা ফিট করা বাদ রাখেনি। ড্যাবি 9 বলকে বলে, তুমি কি আশ্রমের পাশে থাকা ক্যামেরাগুলোকে হ্যাক করে সেখানে 9 ফুটের ব্ল্যাঙ্ক স্পট তৈরি করতে পারবে কিনা? মানে আশ্রমের পাশে 9 ফুটের মতো এই জায়গা কোনোভাবে ক্যামেরা কভার করতে পারবে না। 9 বল উত্তরে জানায় সে পারবে এটা। এর মধ্যেই তারা আরেকটি সুযোগ পেয়ে যায়, আর সেটা হলো ভোগ ম্যাগাজিনের লোক নেওয়া হচ্ছে। এমনকি এই ম্যানেজমেন্ট কোম্পানি মেট গালার দায়িত্ব পেয়েছে, যার কারণে ট্যামি পরদিন চলে যায় ভোগের অফিসে ইন্টারভিউ দিতে। ট্যামি কিন্তু সে চাকরির জন্য যথেষ্ট কোয়ালিফাইড ছিল। শেষ পর্যন্ত তার চাকরিও হয়ে যায়। ট্যামি সেখান থেকে চলে আসার সময় মেড গেস্ট লিস্টের একটা ডায়াগ্রাম দেখতে পারে। এটা দেখা মাত্র তারা সেই গ্রুপের চশমাটি পরে নেয়, যেটার মাধ্যমে 9 বল গেস্ট লিস্টের সেই পিকচারটি তুলে নেয়। এই পিকচারটিতে ড্যাবি লক্ষ্য করে যে ডাইনিং সেটআপে ডেফিনের পাশের সিটটা খালি ছিল, যার কারণে সে 9 বলের হ্যাকিং এর মাধ্যমে সে পাশের সিটটি ক্লাউডের নামে করে দেয়, অর্থাৎ তার সেই এক্স বয়ফ্রেন্ডের নাম বসে দেয়। প্রশ্ন আসে যে এত মানুষ থাকতে সে ক্লাউডের নাম এখানে কেন বসিয়েছে, যে প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে জানতে পারবো। তো যাই হোক, পরদিন 9 বল সেই সিকিউরিটি সিস্টেম হ্যাক করে বসে। এরপর সে বাথরুমের সামনে থাকা 9 ফুটের কাছে 12 ফুটের একটি ব্ল্যাঙ্ক স্পেস তৈরি করে ফেলে। মানে 12 ফুটের মতো জায়গা কোনোভাবেই সেই সিসি ক্যামেরা কভার করতে পারবে না, কারণ তার সাথে কথা ছিল 9 ফুটের ব্লাইন্ড স্পট তৈরি করা, কিন্তু সে রীতিমতো 12 ফুটের ব্লাইন্ড স্পট তৈরি করেছে, যেটা কিনা তাদের চুরি স্পেসটাকে আরো বাড়িয়ে দিল। অন্যদিকে দেখা যায় ট্যামি তার সিনিয়রের সাথে কথা বলে খাবারের দায়িত্বটা নিয়ে নেয়। এমনকি সেখানে সেফ হিসেবে লিউ এবং কিচেনের স্টাফ হিসেবে আনিতার নামে এন্ট্রি করা হয়। এরপর ইভেন্টের দিন চলে আসে। দেখা যায় সে নেকলেসটিকে কড়া সিকিউরিটির মাধ্যমে ডেফিনির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। নেকলেসটির সৌন্দর্য দেখে ডেফিনির চোখ মাথায় উঠে যায়। রোজ তখন ডেফিনিকে সে নেকলেসটি পরার জন্য অনুরোধ করতে থাকে। সে বলে একবার হলো আপনার এটা ট্রায়াল করে দেখা উচিত। ডেফিনিও রীতিমতো রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা হলো যে এটা পরার পর স্বাভাবিকভাবে খোলা সম্ভব হয় না। রোজ অনেক চেষ্টা করার পরেও এই নেকলেসটা কোনোভাবে খুলতে পারছিল না। তখন কার্ডিয়ারের একজন ব্যক্তি এসে জানায় যে এটা খোলার জন্য একটা স্পেশাল ম্যাগনেটের দরকার হয়, আর এই ম্যাগনেটটা শুধুমাত্র কার্ডিয়ার ব্র্যান্ডের কাছেই আছে, যে ম্যাগনেট ছাড়া কোনোভাবে এই নেকলেসটি খুলে ফেলা সম্ভব না। এই কথা শুনে রোজের মাথা অনেকটাই ঘুরে যায়, তবে সে দ্রুত একটি বুদ্ধিও বের করে ফেলে। সে বলে আমার সামনেই এই নেকলেসটা আবার খুলে দেখান। লোকটি তখন সে নেকলেসটি খুলতে শুরু করে, যেটা লুকিয়ে লুকিয়ে রোজ ভিডিও করে সোজা তার গ্রুপের কাছে পাঠিয়ে দেয়। ড্যাফি সহ সেখানে থাকা সবাই চমকে ওঠে, কারণ কোনোভাবে যদি সে ম্যাগনেট ছাড়া এটা খোলা না যায় তাহলে তারা চুরি করবে কিভাবে। 9 বলের মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে ওই ভিডিওটা তার বোনের কাছে পাঠিয়ে দেয়, কারণ এসব বিষয়ে তার বোনের বেশ ভালো ধারণা ছিল। 9 বলের সে বোন হুবহু একটি ম্যাগনেট বানিয়ে তাদের কাছে রেখে যায়। বাস এবারের বারে তারা আবারও টেনশন ফ্রি হয়।
এরপর প্রোগ্রাম শুরু হয় এবং ডেফিনি সেখানে সে নেকলেসটি পরে উপস্থিত হয়। তার সাথে কিন্তু কার্ডিয়ার ব্র্যান্ডের লোকজন এবং রোজও ছিল। কার্ডিয়ার ব্র্যান্ডের লোকজন তো ছিল শুধুমাত্র সেই নেকলেসটাকে পাহারা দেওয়ার জন্য। বুঝতেই পারছেন এত টাকার নেকলেস কোনোভাবে ছেড়ে চলে যাওয়া যায়। আর অন্যদিকে রোজের উদ্দেশ্য তো আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, বাকিরাও কিন্তু নিজ নিজ জায়গাতে পৌঁছে যায়। নাইন বল তখন সে বিল্ডিং এর বাইরে বসে বসে সবার উপরও নজর রাখতে থাকে। ডেফিনি এ সময় ইউরোপিয়ান নেকলেস রুমে চলে যায়, যেখানে ইউরোপের সবচেয়ে দামি দামি নেকলেস স্টোর করা ছিল। এরপর সে সোজা নির্ধারিত সিটে গিয়ে বসে। সময় মতো সেখানে ক্লাউডও পৌঁছে যায়। এবার ক্লাউডকে দেখে কিন্তু ডেফিনি অনেকটাই খুশি হয়ে যায়। কি আপনারা ভাবছেন যে খুশি হওয়ার পেছনে কারণটা কি? আসলেও এখন ডেফিনির সাথে ক্লাউডের প্রেম চলছিল, তাই ডেফিনি চিন্তা না করতে যখন ক্লাউডকে পেয়ে যায় তখন সে অনেকটাই খুশি হয়ে যায়। তবে তাদের প্রেমের বিষয়টা কিন্তু তেমন কেউ জানতো না, মানে এটা কোনোভাবে এক্সপোজ করা হয়নি। অন্যদিকে আমরা দেখতে পারি ইভেন্টের সবার খাবার পরিবেশন করার সময় লিউ ডেফিনির খাবারে এক প্রকার কেমিক্যাল মিশিয়ে দেয়। ডেফিনি খাবারটা পাওয়া মাত্র দ্রুত খেতে শুরু করে, কারণ তার তখনও অনেকটাই ক্ষুধা লেগেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে খাবারটি শেষ করতেও পারে না। তার প্রচন্ড অস্বস্তি হতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই ডেফিনির বমি লাগতে শুরু করে, তাই সে সোজা ওয়াশরুমের দিকে চলে যায়। অন্যদিকে কনস্ট্যান্স অলরেডি সবগুলো ওয়াশরুমের দরজা লক করে দেয়, শুধুমাত্র তাদের টার্গেটের ওয়াশরুমটাই খোলা ছিল। এমনকি ট্যামি সেই ওয়াশরুমের বাইরেই পাহারা দিচ্ছিল। কার্ডিয়ার ব্র্যান্ডের লোকজন যখন সেই ওয়াশরুমে ঢুকতে যায় তখন সে বলে এটা লেডিস ওয়াশরুম, আপনি কিভাবে এখানে ঢুকতে চান? অন্যদিকে ডেফিনি অনবরত কমোডের উপরে বমি করতে থাকে, কিন্তু কার্ডিয়ারের এজেন্টগুলো কোনোভাবে তার সামনে যেতে পারছিল না। তারা রীতিমতো তার জন্য বাইরেই অপেক্ষা করতে থাকে। এর মধ্যেই কনস্ট্যান্স চলে আসে। সে মিউজিয়ামের স্টাফ সেজে ডেফিনিকে সহযোগিতা করতে চায়, কিন্তু এবার তার প্রধান উদ্দেশ্য ছিল সে নেকলেসটাকে চুরি করা। শেষ পর্যন্ত সে সূক্ষ্মভাবে নেকলেসটি নিয়েও নেয়। ডেফিনি সেটা কোনোভাবেই বুঝতে পারে না। আর এ সময় ওয়াশরুমের সামনে দিয়ে একটি ওয়েটার খাবারের ট্রে নিয়ে যাচ্ছিল। ডেবি তখন তাকে ধাক্কা দিয়ে ব্লাইন্ড স্পটে নিয়ে যায়, মানে নাইন বলের হ্যাকিং এর কারণে যে জায়গাটা কোনোভাবেই ক্যামেরা কাভার করতে পারছিল না। কনস্ট্যান্স সুযোগ বুঝে সে নেকলেসটা ট্রের উপরে রেখে দেয়, যেটা কিনা সে ওয়েটার কোনোভাবে লক্ষ্যই করে না। এরপর ওয়েটার ট্রেটি নিয়ে কিচেন রুমে চলে যায়। আনিতা তখন সে নেকলেসটি নিয়ে ওয়াশরুমের দিকে রওনা হয়, যে ওয়াশরুমে তার কাজের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সরঞ্জাম আগে থেকেই ম্যানেজ করা ছিল। এরপর সে নেকলেসটাকে টুকরো টুকরো করে অনেকগুলো নেকলেস তৈরি করতে শুরু করে। এর মধ্যে ডেফিনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, কিন্তু কার্ডিয়ার ব্র্যান্ডের লোকজন দেখে তার গলায় 2 সেন্ট আর নেই। তারা অবাক হয়ে ধেয়ে আসে তার দিকে, বলে 2 সেন্ট কোথায়? ডেফিনি কিন্তু কোনো কিছুর উত্তরই দিতে পারছিল না, তাই তারা দৌড়ে সেই ওয়াশরুমটার দিকে যায়। হয়তো সেখানেই পড়ে আছে, কিন্তু সেখানে গিয়েও তারা হতভম্ব হয়ে যায়। তারা সেখান থেকে ফিরে এসে বলে যে আপনার সাথে কি কারো দেখা হয়েছে? প্রশ্নটি শুনে ডেফিনি অনেকটা অবাক হয়ে যায়। একটা পার্টিতে মানুষ ছাড়া কি অন্য কেউ থাকে? এখানে চেনা অচেনা অনেক মানুষই তো থাকে, তারা তো একে অপরের সাথে কথা বলে। এর মধ্যে ক্লাউড সেখানে উপস্থিত হয়। সে বলে সে সবসময় ডেফিনির সাথেই ছিল, সেও সন্দেহ করার মতো কোনো কিছুই দেখেনি। এরপর সে লোকগুলো সিকিউরিটির পরিমাণ আরও বাড়িয়ে দেয়। পার্টিতে উপস্থিত প্রত্যেকটা মানুষকে তারা হলরুমের দিকে নিয়ে আসে। এরপর তারা একে একে সবাইকে চেক করতে শুরু করে, কিন্তু নেকলেস তো কোনোভাবে মিলছে না। এর মধ্যে নাইন বল সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারে যে কিচেন রুমের দিকে একটি সিকিউরিটি রওনা হয়েছে। আনিতা তখনও পর্যন্ত সেই কিচেন রুমেরই ওয়াশরুমে বসে বসে কাজ করছিল, তাই দ্রুত ড্যাবিকে এই বিষয়টা নাইন বল জানিয়ে দেয়। ড্যাবি তখন ট্যামিকে তাদের বানানো সেই নকল নেকলেসটা সবার সামনে প্রেজেন্ট করতে বলে। আর এই নেকলেসটা ট্যামির পায়েই বাঁধা ছিল। সে এটা খুলে সেখানকার ফোয়ারের মধ্যে ছেড়ে দেয়। তারপর নিজেই সে নেকলেসটাকে উঠিয়ে সবাইকে দেখাতে শুরু করে। সে এমন নাটক শুরু করে যে ডেফিনে হয়তো সেই জায়গা দিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় তার নেকলেসটি এখানে পড়ে গেছে। নেকলেসটি পাওয়ার পর সেখানকার প্রত্যেকটা গার্ড অনেকটাই খুশি হয়। এরপর তারা প্রত্যেকটা গার্ডকে তার আগের জায়গাতে ফিরতে বলে। কিচেনে ঢোকা সে গার্ডও তখন কোনো কিছু না খুঁজে সেখান থেকে চলে আসে। আর এ সময় আমরা দেখতে পারি আনিতা অলরেডি সে নেকলেসটি ভেঙে ছোট ছোট আরো অনেক নেকলেস তৈরি করে ফেলেছে। কনস্ট্যান্স সেই ছোট ছোট নেকলেসগুলো সবার মধ্যে ভাগ করে দেয়। ঠিক এই সময় ক্লাউডের সাথে ড্যাবির দেখা হয়ে যায়। ড্যাবি এই সময় ক্লাউডকে কোনো রকম পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তো যাই হোক, ইভেন্ট শেষে সেখান থেকে সবাই ফিরছিল। আমরা তখন দেখতে পারি ড্যাবির গ্রুপের প্রত্যেকের কাছে সেই ছোট ছোট নেকলেসগুলো আছে, যেগুলো দেখে কোনোভাবে চেনাই যাচ্ছিল না যে এটা সেই নেকলেসের ছোট ছোট অংশ। কেউ সেই স্টোনের আংটি পরে বের হচ্ছে, কেউ ব্রেসলেট, অথবা কেউ কানে দুল পরে বের হচ্ছে। আর এসবই তো ছিল 2 সেন্টের অংশ। তাদের এই মাস্টার প্ল্যানিং এর জন্য সেখানকার কেউ বুঝতেই পারে না যে 2 সেন্ট এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর দেখা যায় কার্ডিয়ার এজেন্টরা ডেফিনির কাছ থেকে সেই নেকলেসটা নিয়ে তাদের অফিসে ফিরে যায়, কিন্তু ম্যানেজার এবার বুঝতে পারে এটা কোনোভাবেই আসল না। ম্যানেজারের মাথায় তখন যেন আকাশ ভেঙে পড়ে। তবে এই নেকলেসের একটা ইন্স্যুরেন্স তারা করে রেখেছিল, তাই তারা এই মিসিং এর বিষয়টি ইন্স্যুরেন্স কোম্পানিতে জানিয়ে দেয়। ইন্স্যুরেন্স কোম্পানিতে জানানোর পর সেখান থেকে জন নামের একজন তদন্ত অফিসার সোজা চলে যায় এটার তদন্ত করতে। জন জানতে পারে ডেফিনি ওয়াশরুমে যাওয়ার পর এই নেকলেসটি চুরি হয়ে গেছে। জন প্রথমত ভাবতে থাকে যে এই নেকলেসটি হয়তো ভুলবশত কমোডের ভিতরে পড়ে গিয়েছে, তাই তারা সে কমর সহ পাইপটি চেক করতে শুরু করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না।
এরপর সে ডেফিনি সহ আশেপাশে থাকা প্রত্যেকজনকে জিজ্ঞাসা করতে থাকে। এ সময় ডেফিনি জানতে পারে যে দ্বিতীয় নেকলেসটাও নকল ছিল, যেটা শুনে ডেফিনি অনেকটাই অবাক হয়ে যায়, কারণ সে কোনোভাবে ভাবতেই পারেনি যে তার সাথে এভাবে ডাবল গেমিং চলেছে। জন এ সময় ক্লাউডকে জিজ্ঞাসা করে, কিন্তু বেচারা ক্লাউডও এ বিষয়ে কিছুই জানে না। শেষ পর্যন্ত জন ভালো কোনো ইনফরমেশন না পেয়ে সে সিসিটিভি ফুটেজগুলো দেখতে শুরু করে। চেক করতেই সে ড্যাবিকে দেখতে পারে। বাস, তার সন্দেহ শুরু হয় ড্যাবির উপরে, কারণ সে ড্যাবিকে আগে থেকেই চিনত। তাই সে ভাবতে শুরু করে ড্যাবি যেখানে আছে সেখানে কি চুরি না হয়ে পারে, কারণ সে তো একজন অনেক উচ্চমানের চোর ছিল, যার কারণে সে দেরি না করে ড্যাবির সাথে দেখা করতে যায়। সে অনেকটাই ভেবেছিল যে ড্যাবি অবশ্যই এই নেকলেসটি চুরি করেছে। ড্যাবি ডিটেকটিভকে জানায় যে সে এই বিষয়ের কোনো কিছুই জানে না, সে তো জেল থেকে বের হয়ে এসে সুফি হয়ে গেছে। পাশাপাশি সে বলে যে এই বিষয়ের জন্য আপনি ভালোভাবে ক্লাউডকে ধরতে পারেন, কারণ ক্লাউডই একমাত্র ডেফিনির সাথেই সবসময় ছিল। আমার মনে হয় ক্লাউডি এই নেকলেসটি চুরি করেছে। কিন্তু জন তো তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কারণ সে আগে থেকেই জানে ড্যাবি কি চিজ। এছাড়াও সে ভাবছিল যে ক্লাউড এই কাজ করেছে সেটার কোনো প্রমাণও নেই। ড্যাবি তখন বলে, ক্লাউড যে এটা চুরি করেছে সেটার প্রমাণ আমি তোমাকে জোগাড় করে দেব। যে কথা শুনে জন তাকে ছেড়ে দেয়। এরপর ড্যাবির গ্রুপের সবাই একত্রিত হয়। তারা ভাবতে থাকে যে এই নেকলেসটা কিভাবে বিক্রি করবে তারা। ঠিক এই সময় সেখানে ডেফিনি হাজির হয়। যে সিনটা দেখে আমি নিজেও অবাক হয়ে যাই, কারণ আশাও করিনি এখানে ডেফিনি চলে আসতে পারে। আর হ্যাঁ, ডেফিনি ছিল তাদের গ্রুপের 8 নাম্বার মেম্বার। তবে এখানে একটা কথা আছে, ডেফিনি যে এই সব কিছুই জানতো, বাকি মেম্বাররা কোনোভাবে সেটা জানতো না, কারণ সে অনেক আগে থেকেই সন্দেহ করছিল। রোজ যখন তাকে ইনসিস্ট করার চেষ্টা করছে যে কোনোভাবেই হোক সে নেকলেসটা তার পড়তে হবে, তখন রোজ অনেকটাই ওভার অ্যাক্টিং করেছিল, যেখান থেকে তার সন্দেহের বীজ বপন হয়। এরপর ট্রায়াল দিতে যখন তার গলা থেকে নেকলেস খোলা হচ্ছিল, তখন রোজ সেটা ভিডিও করতে থাকে। যে দৃশ্যটা ডেফিনি দেখে ফেলেছিল, তখন সে নিশ্চিত হয় যে অবশ্যই রোজরা কোনো একটা বড় প্ল্যান করছে। এরপর তার যে পেট খারাপ হয় সেই বিষয়টা অবশ্য সে জানতো না, এটা ছিল তার পুরোপুরি ধারণার বাইরে। তবে কোনো কিছুতেই সে বাধা দিচ্ছিল না, সে নিজেকে রীতিমতো খাপ খাইয়ে নিচ্ছিল, কারণ তারও উদ্দেশ্য ছিল এখানকার ভাগ বসানো। এমনকি কনস্ট্যান্স যখন তার গলা থেকে নেকলেসটি খুলে নেয়, তখন সে টের পেয়েছিল, কিন্তু সে তো নিতে দিয়েছে, কারণ সে তো সবাইকে চিনে রেখেছিল। সে খুব ভালো করে জানতো যে সবকিছু শেষে এদের কাছে সে পৌঁছে যাবে। সব কথা শুনে তাকেও ডেভি তার গ্রুপে নিয়ে নেয়, কারণ তার কথা না শুনে তো আর কোনো উপায় নেই। সে যদি পুলিশকে জানিয়ে দেয় তাহলে অবশ্যই সবাই ধরা পড়ে যাবে, শেষে চুরি করা নেকলেসটাও হাতছাড়া হয়ে যাবে। এর চেয়ে তাকে ভাগ দেওয়াই ভালো। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো এই নেকলেসটা তারা বিক্রি করতে পারছে না, আর বিক্রি করতে না পারলে টাকা কিভাবে তারা পাবে। অন্যদিকে তারা ভাবতে থাকে তদন্ত অফিসার রীতিমতো এই বিষয় নিয়ে তদন্ত করছে, তাই অবশ্যই কাউকে না কাউকে ফাঁসিয়ে দিতে হবে। কিন্তু কাকে তারা ফাঁসিয়ে দেবে সেটা কোনোভাবে তারা বুঝতে পারছিল না। কিন্তু ডেভিড তো আগে থেকেই প্ল্যান করা ছিল, সে ফাঁসিয়ে দিবে ক্লাউডকে। ডেভি সেদিন ইভেন্ট চলাকালীন অবস্থাতে ক্লাউডের পাশ দিয়ে যাচ্ছিল, মানে যে সময় সে ক্লাউডকে ওভারলুক করে চলে যাচ্ছিল, ঠিক সে সময় সে নেকলেসের একটি অংশ ক্লাউডের পকেটে সে রেখে এসেছে। আর এই নেকলেসের ছবি আজকে রাতে ডেফিনি তুলে সোজা ডেভির কাছে পাঠিয়ে দেয়। যে ছবিটি দেখে ডেভি কনফার্ম হয় যে এখনো পর্যন্ত সেই নেকলেসটি সম্পর্কে ক্লাউড কিছুই জানে না, এখন তাকে খুব সহজেই ফাঁসিয়ে দেওয়া সম্ভব। ডেভি এবার এই ছবিটি সেই গোয়েন্দার কাছে পাঠিয়ে দেয়। গোয়েন্দা এই ছবিটি পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ সে তখন ভাবতে থাকে অলরেডি সে চোরটাকে সে ধরে ফেলেছে। গোয়েন্দা সোজা পুলিশকে জানিয়ে দেয়। পুলিশে দেরি না করে ক্লাউডকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে। ক্লাউডকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, ক্লাউড কোনোভাবেই কোনো কিছুর উত্তর দিতে পারছিল না, কারণ সে তো আসলেও সে নেকলেসটি সম্পর্কে কিছুই জানে না। কিন্তু কোনোভাবেই নিজেকে কিন্তু সে নির্দোষ প্রমাণ করতে পারছিল না, যেহেতু তার স্যুটের ভিতরে একটি অংশ পাওয়া গেছে। তাই সে তার উকিলের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। তবে এই সময় কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়, ডেভি কেন ক্লাউডকে ফাঁসাচ্ছে? আসলে ডেভি যে জেলে গিয়েছিল সেটার প্রধান কারণ ছিল ক্লাউড নিজে। তারা দুজন মিলে একসময় রিলেশনশিপে ছিল। সে সময় তারা বিভিন্ন আর্ট গ্যালারি থেকে দামি দামি পেন্টিং চুরি করে সেটা আবার চড়া দামে বিক্রি করত। কিন্তু তারা দুজন মিলে একদিন পুলিশের কাছে ধরা পড়ে যায়। তবে এই বিষয়ে পুরো দোষটা ক্লাউড ডেভির কাঁধে দিয়ে দেয়, যার কারণে পুলিশ ক্লাউডকে ছেড়ে দিয়ে ডেভিকে জেলে ঢুকিয়ে নেয়। পাশাপাশি ডেভিড পুলিশকে বলে ডেভি আমাকে ব্ল্যাকমেলও করছে, আর এর জন্যই কিন্তু ডেভির 5 বছরের জেল হয়ে গিয়েছিল। তাই ডেভি জেল থেকে বের হয়ে আসার পর দুটো মাস্টার প্ল্যান তৈরি করেছিল। একটা হলো মহামূল্যবান 2 সেন্ট চুরি, আর একটি হচ্ছে ক্লাউডকে ফাঁসিয়ে দেওয়া, অর্থাৎ ক্লাউডের উপরে প্রতিশোধ নেওয়া। তো যাই হোক, শেষ পর্যন্ত চোর ধরা পড়ার পর নেকলেসের তদন্ত বিষয়টি ক্লোজ করে দেওয়া হয়। এবার সে নেকলেসটি বিক্রি করার পালা। কিন্তু এখানে আরেকটি সমস্যা দেখা দেয়। এই মিশনের পিছনে তাদের যত টাকা খরচ হয়েছে সেগুলো খরচ করার পর খুব বেশি টাকা আর বেঁচে থাকে না, যার কারণে সেই গ্রুপে থাকা প্রত্যেকেই আপসেট ছিল, কারণ এই মিশন তো তাদের সবার জন্য খুবই রিস্কি একটা মিশন ছিল। আর সবার মন খারাপের এই সময়ে ডেভি সবাইকে একটি সুসংবাদ দিয়ে বসে, আর সেটা হলো শুধুমাত্র 2 সেন্ট চুরি করা হয়নি, বরং সে মিউজিয়ামে থাকা সকল জুয়েলারি সে চুরি করে নিয়ে এসেছিল। মূলত তারা দুজন মিলে একটি ফাঁকে সব নেকলেস সেখান থেকে চুরি করে নিয়ে আসে, এমনকি এই নেকলেসগুলোর পরিবর্তে নকল নেকলেস সেখানে রেখে আসে।
আর সিকিউরিটি সিস্টেম কোনোভাবে তাদেরকে ধরতে পারে না, কারণ ওই সময়ে সিকিউরিটি সিস্টেম আপডেট করা হচ্ছিল। এখন দেখা যাচ্ছে তাদের কাছে যতগুলো নেকলেস আছে সবগুলো একত্রিত করলে প্রায় $350 মিলিয়ন বেশি হবে, মানে বাংলাদেশি টাকায় প্রায় 5,000 কোটি টাকার মতো। যে কথা শুনে টিম মেম্বারের সবার চোখ মাথায় উঠে যায়। এরপর বেশ কয়েকটা মাস পার হয়ে যায়। দেখা যায় ড্যাবি এই টাকাগুলো নিয়ে নিজের জীবনের সেটেল হয়ে গেছে। আনিতা একটি ছেলের সাথে ভালোভাবে রিলেশন করছে। কনস্ট্যান্স একটি ভ্লগিং চ্যানেল খুলেছে। অন্যদিকে হিরোইন ডেফিনি এখন অ্যাক্টিং বাদ দিয়ে রীতিমতো ডিরেক্টর হয়ে গেছে। রোজ তার সকল ঋণ পরিশোধ করে দিয়েছে। অন্যদিকে লিউ ওয়ার্ল্ড ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, যেটা ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। শেষে ড্যাবি তার ভাইয়ের কবরের পাশে বসে আছে। তার মনে তখন অনেক প্রশান্তি ছিল, কারণ তার এটা একটা বড় স্বপ্ন ছিল। সে একদিন বড়সড় চুরি করে সারা জীবনের জন্য সেটেলমেন্টে চলে আসবে। আর এভাবেই সেখানে থাকা প্রত্যেকটা মানুষের জীবনের স্বপ্ন পূরণ হয়ে যায়। আর এই সুন্দর দৃশ্যগুলোর মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি শেষ হওয়ার পাশাপাশি আমারও চলে যাওয়ার সময় হয়ে গেল। আপনাদেরকে একটা কথাই বলবো, যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসগুলো আমাকে রীতিমতো ইন্সপায়ার করে। তো যাই হোক, আজকের বারে বিদায় নিচ্ছি। দেখা হবে সুন্দর আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।